দেখেন কিছু কিছু নাম ছিল এই বাইকের, মানে হঠাৎ করে যদি এরকম বলা হতো বাংলাদেশের অ্যাক্সিডেন্ট কিং কোন বাইক, 4V। বাংলাদেশের খারাটান কোন বাইক, 4V। বাংলাদেশের কম দামে সবচেয়ে বেশি ফিচার অফার করে কোন বাইক, 4V। এই ধরনের কিছু বিশেষণ কিন্তু যুক্ত হয়ে গেছিল ওই টাইমটায়। খুবই ভালো একটা অবস্থা গেছিল, কিন্তু এখন হঠাৎ করে আমার এই জিনিসটা খুব খারাপ লাগতেছে বলে আজকের এই ভিডিওটা বানাইলাম, যে এই বাইকটা কেন যেন হঠাৎ করে ওর মার্কেটটা ও হারায় ফেলতেছে। আজকে হলো শুরুতেই খাবার, আমরা দই চিড়া খাইতেছি। আর নীতি থেকে বের হয়ে গেছে উনি, কারণ উনি হচ্ছেন চিনি দিয়ে খাইতেছে। কি আর যাই হোক, আমি জীবন ভাইয়ের নীতিতে এখন অটল। আমরা চিনি ছাড়াই এটা নিছি আজকে, দই চিড়া চিনি ছাড়া খাওয়াই হবে। আর আমি আসছে হচ্ছে 8 ডজন রিফাত ভাইয়ের এখানে। অ্যাপাচি আরটিআর না, অ্যাপাচি 4V এটা মূলত, এটাকে আরটিআর, ও হ্যাঁ অ্যাপাচি, এই যে আরটিআর 164V, কিন্তু এটা আরটিআর 164V বাইকটা আমার বেশ পছন্দের একটা বাইক, কিন্তু অনেক দিন এই বাইকটা আমাদের চ্যানেলে দেখা যায় না, এই বাইকের কোনো ভিডিও দেখা যায় না। ইভেন খেয়াল করলে দেখবেন যে রাস্তায় ওই বাইকটা খুব একটা দেখা যায় না। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। আমি যতগুলো মার্কেটের সেকেন্ড হ্যান্ড মানে মার্কেটের দোকান যেগুলাকেই চিনি, সেটা বিএসবি মার্ট হোক, সাওয়ারি হোক, বাইক ফেরি হোক বা রোড পাওয়ার বিডি হোক, কোনো জায়গায় এই বাইকটা ইদানিং দেখতেছি না। লাস্ট যদি 6 মাস বা 1 বছর আগে যান, প্রচুর পরিমাণে এই বাইকটা কেনা এবং বেচা হয়েছে। এখন হয়তো নতুন শোরুমে আছে, বাট সেকেন্ড হ্যান্ড শোরুমে এই বাইকগুলো দেখা যায় না। কিছু শোরুমে হচ্ছে এফআইটা দেখা যায়, বাট এইটা কার্বোরেটর যে ভেরিয়েন্টটা, এই ভেরিয়েন্টটা বলতে গেলে একদমই দেখা যায় না। অ্যান্ড আজকে একটা পাইছি, এই জন্য চিন্তা করলাম যে এই বাইকটা একটু চালাই অ্যান্ড আপনাদের সাথে টুকিটাকি কিছু ইনফরমেশন শেয়ার করি। আর এই বাইকটা একটা মজার ব্যাপার এটার ভিতরে লক্ষ্য করলাম যে লুকিং গ্লাস খুলে রাখছে। অ্যান্ড লুকিং গ্লাস খুললে আমার কাছে বাইক খুব সুন্দর লাগে, মানে একটা সামনে খোলামেলা একটা ব্যাপার আসে, কারণ ব্যাপারটা বেশ জোস লাগে। এই বাইকগুলো আমাদের দেশে যখন আসছিল, এই যে ডিআরএলগুলো, এই ডিআরএল সহ হয়ে আসছে। আর অনেকে এটা বিভিন্নভাবে মডিফাই করে, অনেকে এটা দুদিকে 2 কালার করে, অনেকে এটা ঢেকে দেয়, অনেকে এটা চিকন করে, অর্ধেক কালো করে ঢেকে। তবে যাই বলেন, এই 4V যেটা কার্বোরেটর বা এফআই, এগুলার হেডলাইটের আলো ভাই মারাত্মক। এটা নিয়ে আমি কক্সবাজার গেছিলাম, রাতে যখন চালাইছি হেডলাইটের আলো আমাকে খুশি করে দিছে, অনেক ভালো হেডলাইটের আলো। জাস্ট এই বাইকের মধ্যে যদি খারাপ বলতে হয়, বাইকের সামনের চাকা অ্যান্ড পিছনের চাকা দুইটা একটু বেশি চিকন, সামনে 90 অ্যান্ড পেছনে 130 সাইজ অনুযায়ী চাকা আসলে একটু মোটা হলে আর একটু মজার হইতো। বাট রেডি পিক আপ বা স্পিড একটু বেশি রাখার জন্য এই বাইকগুলোতে টায়ার একটু চিকন দেওয়া হয়েছে। চলেন লেটস রাইড অ্যান্ড লেটস টক। চালাইতে চালাইতে কথা বলি। আমার খোলা জায়গায় ছিল তো একটু ময়লা টলা হয়ে গেছে। কার্বোরেটর বাইক, অ্যান্ড কার্বোরেটর বাইক স্টার্ট দিতে হলো হালকা পাতলা একটু পিক আপ করে স্টার্ট দেওয়া লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কতদিন স্টার্ট দেয় নাই রে, রিজার্ভে তো দেওয়া আছে। শোরুমের বাইকে কখনোই তেল থাকে না, অ্যান্ড শোরুমের বাইকে একটু তেল নাড়াচাড়াই চালাইতে হয়, এটাই সিস্টেম। অ্যান্ড ঘড়ির টাইম মনে হয় ঠিকই আছে, 3:36, দেখি তো 4:36, সরি, আর এখানে 4:39, কাছাকাছি আছে নিউট্রাল। অ্যান্ড এই যে তেলের কাটা জ্বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন ছোট্ট একটা রাইড করবো অ্যান্ড টুকটাক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ওঠার সাথে সাথেই একটা কম্প্যাক্ট ফিল, অ্যান্ড ওঠার সাথে সাথে একটা ব্যাপার আনইজি, সেটা হলো দেখেন আমার পায়ের এই হাঁটুটা অনেক উপরে চলে আসছে। এই বাইকের এই একটাই ঝামেলা, পা অনেক উপরে নিয়ে বসতে হয়, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হতে পা অনেক কাছে থাকে। রেগুলার চালাইলে এই প্রবলেমটা কোনো প্রবলেমই মনে হবে না, বাট হঠাৎ করে অন্য বাইক থেকে বসলে এই বাইকটা একটু আনইজি লাগে। অ্যান্ড এই বাইকের সাসপেনশন অনেক বেশি ভালো। আমি একা এবং দোকা দুইভাবেই লং রাইড করছি, অ্যান্ড আমি আগেও অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলছি, আজকেও আরেকবার বলি। আমার যেটা মনে হয়েছে যখন এই বাইকটা চালাইছি, যে হয়তো বাসে রিল্যাক্সে আসছি, মানে আপনি ট্যুরে গিয়েও আপনি একদম রিল্যাক্সেই থাকবেন, জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে দেখবেন যে আবার বের হয়ে যেতে পারছেন, আপনার টায়ার্ড লাগবে না। অ্যান্ড এই বাইকটা হচ্ছে নন এভিএস ভেরিয়েন্ট, অ্যান্ড এটার যেটা 2V ছিল বা 4V, দুইটার অ্যাক্সিডেন্ট রেকর্ড যেহেতু বেশি, চেষ্টা করবেন এই বাইকটা চালাইলে এভিএসটা চালানোর, কিছুটা হলেও আপনি সুবিধা পাবেন। আমি পাইছি, আমি এই বাইকের এবিএস কয়েকবারই এবিএস এর কারণে পাচ্ছি, তা নাহলে স্লিপ করতো। অ্যান্ড এমনও হয়েছে 2-1বার এবিএস মিস করে, আমাকে মিস না আর কি, এবিএস অতিরিক্ত কাজ করে আমাকে বিপদে ফেলছে। ধরেন জ্যামের মধ্যে এভাবে চালাইতেছি, পা নামায় সামনে একটা গাড়ি ব্রেক করছে, আমিও মারছি হাতের ব্রেক, পা তো নামানো, এবিএস ধরেন 2-3টা বাইট মিস করে দেন গাড়ির পিছনে যায় ধাম্মুর দিয়ে লাগাইছে। এরকম ঘটনা ঘটছে। অ্যান্ড উইদাউট লুকিং গ্লাস মানে এটা কীরকম লাগতেছে আপনারাই জানেন এটা।
আমার কাছে ভালো লাগতেছে, খোলামেলা ব্যাপারটা আমার কাছে অনেক মজা লাগে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, মেঘলা মেঘলা। একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আমরা এখানে আসার সময় দেখছি যে বৃষ্টি আমাদের দৌড়াইতেছে, পেছনে বৃষ্টির সামনে আমরা, ভালোই লাগছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম ওইখানে আমরা থাকি। এই বাইকটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে এই বাইকের যে মিটারটা, এই মিটারটা সাদা লাইট দিচ্ছে, অ্যান্ড সাদা লাইট দেওয়াতে এটা রাতে ভ্লগিং এ একদম দেখাই যায় না, যদিও নেগেটিভ করে কালো করা যায়, বাট ওটার জন্য মিটার খোলা লাগে। মিটার খোলা আর মিটার টেম্পারিং একই কথা বলতে গেলে। যদি আপনি মিটার খুলেই ফেলেন তাহলে ওটা মিটার টেম্পারিং এ বলবে মানুষ যে হয়তো টেম্পার করা বাইক কিনছেন। আর একটা জিনিস দেখলাম, এই অ্যাপাচি 4V যেগুলা ABS, এগুলার সবগুলার ব্রেক ভালো থাকে না। বিশেষ করে আমি দেখছি সামনের ব্রেক খুব একটা ভালো থাকেই না। এটার সামনের ব্রেকটা নন ABS এ দেখলাম অনেক ভালো। ABS এ আমি মাস্টার সিলিন্ডার চেঞ্জ করে নিয়েছিলাম যে কয়টা 4V চালাইছি, কারণ স্টক মাস্টার সিলিন্ডারের অবস্থা খুবই খারাপ থাকে। কিন্তু এই নন ABS দেখলাম ব্রেক করলে ওরে ভাই পুরা ঘোড়ার ন্যায় থেমে যাইতেছে, ভালো লাগছে। নন ABS এর সামনের ব্রেক ভালো, আর এই বাইকের পেছনের ব্রেক সবসময় ভালো ছিল, এটাতেও সেই ভালোই আছে। আমরা একটু ছোটখাটো করে রিভিউ টাইপ শেয়ার করি। এটার মধ্যে এখানে একটা আই বাটন আছে, এটার কাজ কি আমি জানি না, হয়তো বা এটা যখন আপনি কানেক্ট করবেন ইসের সাথে, ফোনের সাথে ব্লুটুথ দিয়ে, তখন হয়তো এটার কোনো কাজ আসবে। একটা ইয়েলো পাস আছে, একটা হাই বিম, একটা লো বিম। সুইচগুলো অনেক হার্ড, অ্যান্ড একটা হচ্ছে এখানে ইন্ডিকেটর, এটা বেশ সফট। অ্যান্ড হর্ন, এটা ভালো হচ্ছে, সাথে দুইটা হর্ন দিয়েই দেয়। অ্যান্ড হর্নের সুইচটা বেশ মজার, মেয়েদের বড় নেল থাকে যে ওই নেলের মতোই, সেম সেলফ স্টার্টও হর্নের মতোই সুইচ। এই বাইকের যেই গ্রিপগুলো আছে, গ্রিপগুলো মজারই, নরম কিন্তু বেশ মোটা। অ্যান্ড মোটা গ্রিপে আমার একটা ঝামেলা আছে, আমার হচ্ছে হাত অবশ হয়ে যায়। অ্যান্ড এই বাইকে যে জিনিসটা আপনারা করবেন না সেটা হলো এটার হ্যান্ডেল চেঞ্জ করবেন না। আমি এই বাইকের মধ্যে হ্যান্ডেল খুলে ফেজারের হ্যান্ডেল লাগাইছিলাম, FZ এর না কিন্তু ফেজারের হ্যান্ডেল লাগাইছিলাম। অ্যান্ড সব কিছু ঠিক ছিল, সিটিং পজিশন মজার ছিল। ঝামেলাটা যেখানে হয়েছে সেটা হলো একটা অন্য ধরনের চিনচিন ভাইব্রেশন হইতো, অ্যান্ড ওই ভাইব্রেশনটা থেকে হাত আমার একদম অবশ হয়ে যেত। এটা শুধু আমার প্রবলেম কিনা আমি জানি না, নাকি অন্য কারো প্রবলেম ছিল। হাই স্পিডে বলেন, লো স্পিডে বলেন, একটা চিকন ভাইব্রেশন, এটা এমনি তো বোঝাই যায় না, বাট গিয়ে একদম খবর করে, অবশ্য একটা ভাব করে দেয়। এই জন্য পরবর্তীতে আমি আবার এই স্টক হ্যান্ডেলে ব্যাক করছি, কারণ এটার মধ্যে একটা আমরা যে বাংলায় বলি গুটলি, মানে ব্যালেন্সার, এই ব্যালেন্সারগুলো খুবই ভালো এবং খুবই ভালো রিডিউস করে হচ্ছে ভাইব্রেশন। এই কারণে এই বাইক চালাইলে স্টক হ্যান্ডেল বার রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। এটা আমি আগেও বলছি, মনে হয় এখনও বলবো, এটা খুবই ভালো হবে। স্টক হ্যান্ডেল এটার খুবই ভালো, অ্যান্ড সিটিং পজিশন ইজ গুড এনাফ। আপনি কোনোভাবেই এই বাইক চালাইলে মনে হবে না যে আপনার সিটিং পজিশন বাজে আছে, এর চেয়ে উঁচু করার কোনো প্রয়োজনই পড়বে না। তো সেইখানে আপনি কেন হুদাই বদলাইতে যাবেন বলেন। এবার আসেন এটার সাসপেনশনের ব্যাপারে একটু কথা বলি। আমি এই বাইকটার সাসপেনশন অ্যাজ অলওয়েজ সবসময় ভালোই পাইছি, বাট আমার একটা ইউনিটে একটু ঝামেলা ছিল, পেছনের সাসপেনশনটা একটু হার্ড হয়ে গেছিলো কোনো একটা কারণে। অ্যান্ড ভাই আমি যখন ইটের রাস্তা দিয়ে যেতাম, আমার লুকিং পেছনের নাম্বার প্লেট সহ ধাপ ধাপ বাড়ি খায়া মানে খুইলা পইরা যাওয়ার মতো অবস্থা হইতো। এটা সাসপেনশন ভালো, বাট এই প্রবলেমটা আমি একটা ইউনিটেই পাইছিলাম, আর অন্যান্যগুলোতে সাসপেনশন ভালো পাইছি। সামনের সাসপেনশন যথেষ্ট পরিমাণ ভালো, পেছনেরটা দুজন বসলে একজন বসলে মানে এটা অনেক ভালো এটার সাসপেনশন। এটার মধ্যে একটা ভালো কোনো ব্র্যান্ডের সাসপেনশন ইউজ করা হচ্ছে, আমি নামটা আমার এখন খেয়াল হচ্ছে না। অ্যান্ড হেডলাইটের কথা তো সামনে থেকেই বললাম। পেছনের টেল লাইট যেটা আছে এটার লুকসও অনেক বেশি সুন্দর, ছোটর মধ্যে অ্যান্ড অনেক বেশি সুন্দর। আমরা একটু থামি, আরেকটা ব্যাপার হচ্ছে ছোটর মধ্যে অনেক বেশি সুন্দর, ঠিক আছে, এটার মধ্যে আবার কিছু স্টিকারও বেরোইছে। এটারে ব্যাটম্যান বা ওই যে একটু ঘোস্ট টাইপের, বাদুর টাইপের লুকস দেওয়া যায়। ছোট্ট একটা ব্যাকলাইট, বাট ভালো। অ্যান্ড এটার নাম্বার প্লেট হোল্ডারটা হচ্ছে এখানে, অ্যান্ড পেছনে একটা বড় হ্যাগার দেওয়া আছে এখানে, এটা বেশ কাজের। এটার কারণে কাদা অনেক কম ছিটে। অ্যান্ড এই বাইকের সাউন্ডও মোটামুটি খারাপ না, সাইলেন্সার পাইপটাও যথেষ্ট পরিমাণ স্মার্ট। অ্যান্ড এরপরে যে মডেলটা আসছে ওটার সাইলেন্সার পাইপটা আমার ভালো লাগে নাই, আমার কাছে কেন জন্য এই মডেলের সাইলেন্সার পাইপটাই ভালো লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকের মধ্যে এই হ্যাগারটা দেওয়ার কারণে পেছনের চাকাটা যে চিকন, এটা পেছন থেকে বোঝা যায় না, এটা খুললে তখন চাকা চিকন বোঝা যায়। অনেকে চাকা মডিফাই করে, তবে আমার যেটা মনে হয় স্টক যেটা আসে ওইটাই আসলে এই রিমের জন্য গুড থাকে, ভালো থাকে। অ্যান্ড যদি কোনো কারণে চেঞ্জ করেন ওটা হয়তো বা অত ভালো পারফরমেন্স আপনাকে দিবে না। অ্যান্ড এটার পেছনে সিএটের টায়ার, আর সামনেও সিএটের টায়ার। ও নতুনগুলো সিএটের টায়ার নিয়ে আসছে। মেবি এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। সিটটা অনেক বড়, দেখেন না, দুইটা সিটই এত সুন্দর, সিলিকনের মতো মজার। অ্যান্ড দীর্ঘক্ষণ চালাইলে একটু ব্লাড সার্কুলেশন বন্ধ করে এই সিট, একটু মাঝে মধ্যে ব্রেক দিয়ে চালাইলে ভালো, বাট শক অ্যান্ড সব কিছু সুন্দর অ্যাবজর্ব করে। চলেন আবার উঠি। আর আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে
তেল নিয়ে এই বাইক চালাইছি, কোনো জায়গার তেলেই আমাকে কোনো ঝামেলায় ফেলে নাই। এই বাইকটা মোটামুটি তেল ভালো হোক খারাপ হোক, আপনাকে কার্বোরেটর বাইক তো আপনাকে ঠেলা ধাক্কায় যেমনি হোক নিয়ে পৌঁছায় যেতে পারবে। আর এই বাইক নিয়ে আমি পাহাড়ে গেছি, আমি সাগরে গেছি, আমি চা বাগানে গেছি, কোনো জায়গায় আমাকে এই বাইকটা হতাশ করে নেই, বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। কিন্তু এখন হঠাৎ করে এই বাইকটা আসলে কীরকম যেন আমি দেখতেছি যে বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটা দেখাই যেতেছে না। এই বাইকটা কেমন বিলীন হয়ে যেতেছে, মানে এরকম বিলীন কেন হয়ে যেতেছে এটাই আসলে আজকে ভিডিওতে আপনাদের সাথে একটু আলাপ করতে চাইছিলাম। যদি কোনো কারণ আপনারা জানেন। আসলে আমার যেটা মনে হয় কি, একটা হায়ার সিসির একটা হিরিক পড়ছে। আমাদের যখন সিসি লিমিট ছিল হচ্ছে 150 বা 165, এটা মনে হয় 165 সিসিরই বা 164 সিসি এরকম বা 160 এরকমই হবে, 160 যেহেতু অ্যাপাচি 160, তো হ্যাঁ 160 বা 65 এটা বাইক। তো একটা ব্যাপার ছিল, বেশি সিসি অ্যান্ড ইনস্ট্যান্ট পিক আপ ছিল। এখন হঠাৎ বাংলাদেশে 350 400 পারমিশন হয়ে যাওয়ার পর 250-300 সিসির বাইকগুলো যখন ঢুকে গেছে, তখন আসলে ওগুলার রেডি পিক আপ বা ওগুলার হাই টপ স্পিড তো এটার চেয়ে বেশি। অ্যান্ড তখন ওইগুলাতে মানুষ একটু ঝুঁকে গেছে, অ্যান্ড এই বাইকটার প্রতি একটু মনে হয় মানুষের আগ্রহ কমে গেছে। এই কারণে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটা একটু কমে গেছে। আর নতুন বিক্রিও মনে হয় একটু কমছে। এটা টিভিএসের শোরুমে গেলে বোঝা যাবে যে আসলে এই বাইকগুলো অ্যাভেলেবেল আছে কি নাই। আমার কাছে কেন যেন মনে হইতেছে যে আসলে ফুলফিল এই বাইকটার সেলই হয়তো কমে গেছে, বাট বাইকটা কিন্তু গুড একটা ডিল ছিল। আমি যখন এই বাইকটা কিনছিলাম তখন FI ABSটার দাম ছিল 2,08,000 টাকা। চিন্তা করেন, পরে বাড়তে 30, তারপরে মনে হয় আরও বাড়ছে, অ্যান্ড দাম বাড়তে একটু ঝামেলা হয়ে গেছে। এটা যদি এখনো পর্যন্ত কোনোভাবে 2,20,000 মধ্যে রাখতে পারতো এই বাইকটার ABS ভার্সনটা, তাহলে ভাই এটা বাংলাদেশের বেস্ট সেলিং বাইক এই অবস্থায় হইতো। হায়ার সিসি বাইক পারমিশন হওয়ার পরেও এটা বেস্ট সেলিং বাইক হইতো, এরকমটা আমার মনে হয়। যাই হোক, চলো আমরা বামে ঢুকি। টুকটাক একটু চালাইলাম, অ্যান্ড এটা যেহেতু নন ABS, এটা নিয়ে আমার একটু ভয় আছে। আমি নন ABS বাইক চালাইতে অলওয়েজ ভয় পাই। আমার কাছে মানে মনে হয় যে ব্রেক করলে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার লাগে, স্লিপ করবো বা এরকম কিছু। এজন্য আমি নন ABS বাইক যখনই চালাই খুব বুঝে শুনে আস্তেই চালাই। আর ABS পাইলে আবার আমি একটু শান্তিতে টান দেই আর কি। আচ্ছা, এই বাইকের মিটারে আরেকটা বেশ বড় সমস্যা আছে, যেটা হচ্ছে এত বছর পরেও এই বাইক ব্র্যান্ড এই প্রবলেমটা সলভ করে নাই। এটা হলো সেন্সর প্রবলেম। এই বাইকের ইঞ্জিন যখন গরম হবে তখন কত নাম্বার গিয়ারে আছে এটা মাঝে মধ্যেই ভুল দেখাবে, নিউট্রাল দেখাবে অথচ গিয়ারে পরে থাকবে। আবার অনেক সময় দেখবেন যে 3 নাম্বার গিয়ারে গেছেন, এখানে 1 নাম্বার গিয়ার বা 2 নাম্বার গিয়ার শো করতেছে, গিয়ার বাড়াইতেছেন নিউট্রাল উঠে আছে। এই ধরনের একটা প্রবলেম এই বাইকের মধ্যে আমি সবগুলাই ইউনিটেই পাইছি। অ্যান্ড এটা তো অল্প এখন ঠান্ডার মধ্যে হালকা চালাইতেছি, এটার মধ্যে এখন ওই প্রবলেমটা আমরা বুঝবো না। বাট এখনো পর্যন্ত আমি নতুন ইউনিটগুলোতেও এই প্রবলেমটা পাইছি যে এই বাইক মিটার একটু উল্টাপাল্টা, গিয়ারটা উল্টাপাল্টা ইন্ডিকেট করে। এমনিতে স্পিড বা আদার্স এই ব্যাপারগুলো নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আর আরেকটা জিনিস এখানে আমি প্রবলেম পাইছিলাম এই বাইকে, এর আগে যে ইউনিটগুলো আসছিল শুনছি ওইগুলাতে হচ্ছে স্পিড নাকি বেশি দেখাইতো, মানে ধরেন 120-এ চলতেছে 130-35 দেখায় ফেলতো। বাট এই নতুন যেই এই FI কানেক্টিং যে ব্যাপার সহ আসলো, এটার যেন কি ভার্সন বলে, ওয়াই কানেক্ট ভার্সন যে আসলো, এগুলাতে আবার এগুলার মিটার একটু কম দেখায়। আমি পাশাপাশি রেখে দেখছি, দুইটা বাইকই ধরেন একটা বাইক 100-তে চলতেছে আর এটা দেখাবে 8 কম, মানে এটা দেখাবে 92 বা এরকম একটা ব্যাপার স্যাপার আমি পাইছি। চলে স্পিডে কিন্তু দেখায় কম। এটা আরেকটু স্পিডেও দেখছি, এবং স্পিড যত কমে তত ডিস্টেন্সটা একটু কমে আসে। যেমন 50-এ কমলে হয়তো 4 কম দেখাবে এটা, আর 100-তে চললে হয়তো 8 কম দেখাবে। এই প্রবলেমটা এই বাইকের মধ্যে আমি পাইছিলাম। এটা সলভ করা উচিত, মিটারের এই ইরোরটা অবশ্যই সলভ করা উচিত। অ্যান্ড মিটারের যে সেন্সর প্রবলেমটা গিয়ার ইন্ডিকেটরের, এটাও সলভ অবশ্যই করা উচিত। এই দুইটা প্রবলেম যদি সলভ করে তাহলে এই বাইকটা মোটামুটি একটা নির্ভুল বাইক হিসেবে বাংলাদেশের মার্কেটে রাজত্ব করবে বলে আমার মনে হয়। এবং এটা এখন আন্ডাররেটেড হয়ে গেছে। আসলে প্রত্যেকটা জিনিসের একটা জোয়ার আসে, এই বাইকেরও একটা জোয়ার ছিল, বেশ সেল হয়েছে, বেশ এটা আলোচিত একটা বাইক ছিল। যেমন বিক্রি হয়েছে তেমন সেকেন্ড হ্যান্ড মার্কেটেও বিক্রি হয়েছে, যেমন ভালো সার্ভিস দিছে তেমন অ্যাক্সিডেন্টের রেকর্ডও এটাতে হয়েছে। সবকিছু মিলায় এই বাইকটা একটা 4V ময় অবস্থা সৃষ্টি করে ফেলছিল। দেখেন কিছু নাম ছিল এই বাইকের, মানে হঠাৎ করে যদি এরকম বলা হইতো বাংলাদেশের অ্যাক্সিডেন্ট কিং কোন বাইক, 4V। বাংলাদেশের খারাটান কোন বাইক, 4V। বাংলাদেশের কম দামে সবচেয়ে বেশি ফিচার অফার করে কোন বাইক, 4V। এই ধরনের কিছু বিশেষণ কিন্তু যুক্ত হয়ে গেছিল ওই টাইমটায়, খুবই ভালো একটা অবস্থা গেছিল। কিন্তু এখন হঠাৎ করে আমার এই জিনিসটা খুব খারাপ লাগতেছে বলে আজকের এই ভিডিওটা বানাইলাম, যে এই বাইকটা কেন যেন হঠাৎ করে ওর মার্কেটটাও হারায় ফেলতেছে। আমার যেটা মনে হয় এখন টিভিএসের যেটা উচিত হবে, যেহেতু 2V বাংলাদেশ মার্কেট কাঁপাইছে,
2V পরে 4V যেটা আসছে, যেটা নন এবিএস এবং নন ওয়াই কানেক্ট ছিল, ওইটাও মার্কেট কাঁপাইছে। অ্যান্ড তারপরে এবিএস ভেরিয়েন্ট পর্যন্ত কিন্তু এটা মার্কেট কাঁপাইছে, মানে কার্বোরেটর এবিএস ভেরিয়েন্ট পর্যন্ত। কিন্তু এরপরে যখন এই বাইকটার মানে যখন 200cc আসার কথা, ওইটা না এনে যখন এটার মধ্যে আনলো কি জানেন, আনলো এটার মধ্যে এবিএস এফআইটা। অ্যান্ড এইটাই আসলে এটার জন্য কাল হয়ে দাঁড়াইছে। এক হচ্ছে ওইটার প্রাইসটা অনেক হাই রাখছে, অ্যান্ড দুই হচ্ছে যেখানে 200cc মানে আসা উচিত সেখানে আনছে সেম সিসির তাও একটা কালার। তো এই জন্য আসলে আমার মনে হয় যে এই বাইকগুলো একটু বাংলাদেশে ওই যে আন্ডার রেটেড হয়ে যেতেছে। যতটুকু এটার বাণিজ্যত পাওয়ার কথা, সেল হওয়ার কথা, অতটুকু হচ্ছে না। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটার কেনা বেচা বলতে গেলে নাই, এই একটা জিনিস আমার মনে হচ্ছে। এখন আমার যেটা মনে হয় টিভিএসের উচিত হবে এইটার 200 এবং ওদের যে RTR 310 এই বাইকগুলো তাড়াতাড়ি বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশের মার্কেটটাকে আবার ধরা। কীরকম যেন টিভিএস মানে স্লো হয়ে গেছে এই ব্যাপারটা ভাই সত্যি কথা আমার নিজের কাছেও ভালো লাগতেছে না। যাই হোক, এই বাইকটা নিয়েছিলাম হচ্ছে বিএসবি মার্ট থেকে, এখানে আসছিলাম একটা কাজে। এই বাইকটা দেখে লোভ সামলাইতে পারলাম না, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি আসছি হচ্ছে N160 কার্বোরেটরে করে, ওইটাও নন ইবিএস। ওটা একটু পরে উঠে আপনাদের সাথে আবার দেখা করতেছি, দাঁড়ান এখান থেকে আগে নামিস। এই মামা ব্যাপারটা মানতেই পারতেছে না যে আমরা চিনি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। চিনি খাওয়া আসলে কেমনে বাদ দেওয়া যায় আপনি বলেন? চিনি ছাড়া আসলে কোনো কিছু সম্ভব? চিনি ছাড়া নাকি কোনো কিছুই সম্ভব না। বিবাহিত জীবনে এলো কোথা থেকে এনে একটু বলি, বিবাহিত জীবনে যেমন একটা বউ থাকে, আর চিনি ছাড়া চায়ের সাথে এগুলা কোনো সময় মানে মিল থাকে না। অবিবাহিত জীবন আর চিনি ছাড়া চা একই রকম। এই হিসেবে যদি আপনার মনে হয় তাহলে আপনি দেখেন কেমন লাগে। আপনি কিছু বলতে চান? বলতে চাই, আমার উদ্দেশ্যে আমি বলতে চাই, অবিবাহিতই তো আমরা। হ্যাঁ সেটাই তো, আমরা তো ব্যাচেলার, আমরা হলো ব্যাচেলার পয়েন্ট সিজন 6। আপনি মানতে পারবেন চিনি ছাড়া চা এটা কেমনে শুনতে আমার এক সপ্তাহ খেয়ে দেখেন চিনি ছাড়া চা, জীবন বদলাই যাবে। আমি তো আরো এক্সট্রা চা চিনি মানে আমার যত দেয় দোকানে খেয়ে দেখেন না এক সপ্তাহ জীবন বাইকে ধরাইছি আপনি। এই আশরাফুল, আজকে তাহলে চিনি ছাড়া চাই খাবো আজকে থেকে। বস বলছে আজকে থেকে চিনি ছাড়া চা। আচ্ছা ঠিক আছে, তুই না অলওয়েজ দাম যে নিজে খাবি তুই না, আমার তো তাহলে আমাকে তিনটা চিনি ছাড়া চা। মামার চিনি ছাড়া চা বলছি পরে খুব কষ্ট পাইছে, এখন সেও খাবে। মামা প্রথম দিন খুব কষ্ট হইব। চা না কি লিকার, খালি লিকার, আমার খালি লিকার, কিচ্ছু মিক্স হইব না, আমারটায় পানিও মিক্স হইব না। জায়গা জীবন ভাই 2 দিন খায় নাই, খায় আজকে 2 দিন চিনি না খায়, আজকে শো এরকম দেওয়া বলতেছে খুব নাকি হালকা লাগতেছে শরীর। আশা রাখি মামাও 2 দিন পরেই বলবো যে খুব হালকা লাগতেছে শরীর। অবশ্যই ভালো, চিনি তো খুব ক্ষতিকর শরীরের জন্য। খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে ওইভাবে সচেতন হইনি, কারণ আমরা কি আমরা টাইম মতো খাইতে পারি না, টাইম মতোই করতে পারি না। এই কারণে ধরেন স্বাভাবিক আপনি যেটা বলতেছেন আমি এটা ট্রাই করবো আজকে, যদি আমার কাছে ভালো লাগে আমি অবশ্যই এটা ফলো করবো। যাক, আমরা আরেকজনকে নেশা থেকে মুক্ত করতে পারলাম রিহাবে না দিয়েই। হ্যাঁ জীবন বদলে যাবে মামা চিনি ছাড়া চা খাইলে। মানে কি বলতে জানেন, স্কিন দেখে বলো তুমি কি পার্লারে যাই লুকায় লুকায় করে আসতেছো না? ভালো ভাই এরকম ফসা হয়েছে চিনি ছাড়া চা খেয়ে। হ্যাঁ আগে আমি একসময় অনেক কালো ছিলাম, আমি তো নিগ্রো পরিবারে জন্ম নিয়েছিলাম, চিনি চা খাইতে খেতে আমি ফর্সা হয়ে গেছি। শুনেন, আমরা একটা চিনি না খাওয়া কমিটি গঠন করছি। আমি আজকে ফেসবুকে গিয়ে দেখছিলাম যে নোটিফিকেশনটা এখন আছে কিনা। মামা আমাদের গ্রুপে আজকে জয়েন করলো, সব নোটিফিকেশনগুলো আসে। এই দেখেন এখন বলতেন, এই দেখেন হ্যাঁ আমরা চিনি খাওয়া ছেড়ে দিচ্ছি, মানে আপনার নোটিফিকেশনটা কিন্তু আসছে। আপনিও চিনি খাওয়া ছেড়ে দেন, আমাদের গ্রুপে জয়েন করেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। টাকা দিতে হইব কে? আপনার সুস্থতার জন্য আপনি উল্টা রেজিস্ট্রেশন করে আমাদের টাকা দিয়ে এই গ্রুপে অ্যাড হবেন। ওকে ডান, ঠিক আছে। এই ভাই চলেন, রানাবের থেকে হ্যান্ডশেক করা শিখছি। এই যে 3 আঙ্গুলের এই মাথা, আঙ্গুলের মাথাটুক খালি লাগাইলি তো। হ্যাঁ হ্যাঁ, এত সময় কই পুরো হাত ধরা। যাক, 4V চালাইলাম, চিনি নিয়ে অনেকক্ষণ মজা করলাম। এখানে আসার পরেই তো খাইছি হচ্ছে দই চিরা, অ্যান্ড এবার হচ্ছে আমাদের এদিক থেকে বের হয়ে যাওয়ার পালা। বের হয়ে আমরা যে রোডটা দিয়ে এখন যাব, এই রোডটা হচ্ছে লাভ রোড দিয়ে গিয়ে আমাদেরকে মেইন রোডে উঠাবে। অ্যান্ড লাভ রোডে একটা দোকানে খুব ভালো স্যুপ বানাইতো, আমি মনে হয় এই দোকানে আসি না 1 ইয়ার হবে, 1 বছর মনে হয় হয়ে গেছে অলরেডি। অ্যান্ড চলেন আজকে আমরা ওই দিক দিয়েই যাই, অ্যান্ড দেখি যে স্যুপটা আছে কিনা। যদি থাকে তাহলে আজকে একটু খাওয়া যাবো। হাবিজাবি খাবার টাবারটা একদম বাদ দিয়ে দিচ্ছি, জাঙ্ক টাইপের যা আছে সুগার বাদ দিয়ে দিচ্ছি, অ্যান্ড বেশ সুস্থ লাগে, এটাও সত্যি।
বাট স্যুপের মধ্যে তো ওরকম খারাপ কিছু মনে হয় না থাকে, শুধুমাত্র টেস্টিং সল্টটা এটা খারাপ। এই যে আনারস বেচতেছে, আনারস এগুলা পাইলে খাইয়া ফেলি। ফল টল যে কেটে বিক্রি করে এগুলা পাইলে আবার খাইতে আমি দেরি করি না। ভালো ভালো খাবার খাইতেছি, ভালো ভালো মানে শরীরে ভালো ভালো একটা ফিল হইতেছে, সুস্থতা লাগতেছে, ভালো লাগতেছে। কই আসে আরে ভাই, রিক্সার ভিড় দেখছেন রাস্তায়, তুমুল ভিড়ালা একটা অবস্থা হয়ে গেছে। এই বাইকের সাসপেনশনটা হেভি এনজয় করতেছি 2 জন ওঠার পরে। এই এন সিরিজের প্রত্যেকটা বাইক, এন সিরিজের N160, N250, F250, তারপরে সবগুলাতে সাসপেনশন এত মজার দিচ্ছে, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। তবে এই গ্রিপগুলো অনেক শক্ত। আজকে আরো 2 জন উঠছি যে একদম 2 জনের ভরটা যে হাতের মধ্যে লাগতেছে, গ্রিপগুলো একদম হাতের মধ্যে মানে ব্যথাই লাগতেছে একরকম বলতে গেলে। এই জিনিসটার একটু আপগ্রেড করা উচিত বাজাজের। অ্যান্ড এইখানে স্যুপের দোকানটা কি খুলে? ভাই স্যুপ খাবেন? ও না, বন্ধ বন্ধ বন্ধ, না না অর্ধেক খোলা, হয়তো এখনো পুরোপুরি খুলে নাই, হাড়িভাঙ্গা। ওকে, এখন যে ফুটেজটা আমি নিচ্ছি এটা হচ্ছে 9:55-তে। অ্যান্ড আমি ওই দিক থেকে লাস্ট যে ফুটেজটা নিলাম, ওই ক্লিপটা নেওয়ার পরে হচ্ছে শুভ ভাইয়ের মাথা ব্যথা ছিল, ওনার মাইগ্রেনে হয়তো কোনো ঝামেলা বা ধুলা এবং এই যানজটলা, রোদ, আবার মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, এগুলা থেকে মাথা ব্যথা হয়ে গেছে। এই কারণে ওনাকে এসে নামায় টামায়া দেন, আরও কিছু টুকিটাকি কাজ ছিল ওগুলো সারলাম। অ্যান্ড সব কাজের মাঝখান থেকেও যে আজকে সুন্দর মতো এই একটা ভিডিও বের করতে পারছি। RTR 4V'র কার্বোরেটর এবিএস তো না, কার্বোরেটর ডিস্ক ছিল ওইটা। আর নিজের কাছেই ভালো লাগে মাঝে মধ্যে, নিজেকে নিজের থ্যাঙ্কস দিতে ইচ্ছা হয় যে যত ব্যস্তই থাকি এর মধ্যে থেকে একটা ভিডিও বের করে ফেলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকটা, মানে অ্যাপাচি RTR 4V বাইকটা আমার অনেক ফেভারিট একটা বাইক, সত্যি কথা। কিন্তু রিসেন্ট এই বাইকটা রাস্তাঘাটেও আমি দেখতে পাই না, মানে এত কমছে এটার সেল। হঠাৎ করে এটা যে কি হলো, এটা মানে এত সেল হওয়া একটা বাইক হঠাৎ করে এরকম যে নিশ্চুপ হয়ে যাবে, এটা আমার বিশ্বাসই ছিল না। আসলে বলা যায় না দিন কখন কার কিরকম যায়। দেখেনি যে এত বাইক পরে আছে কিন্তু 2V আছে বাট 4V নাই, এটা বিশ্বাস করা যায়? যেখানে 4V'র সয়লাভ ছিল এখানে একটা 4V দেখা যাইতেছে না, এটা কোনো কথা? যাই হোক, ইনশাআল্লাহ সামনে 4V আবার পেলে আবার ভিডিও করব। অ্যান্ড ইনশাআল্লাহ কখনো যদি সব ঠিকঠাক থাকে 200 4V যদি বাংলাদেশে আসে আমরা একটা কিনবো তখন। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। অ্যান্ড জানাবো কে কোন জায়গায় বসে ভিডিও দেখছি, অবশ্যই জানাবো। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফিজ and chill bro. Check the mic and make sure it sound right, boys.